দরজাটা সজোরে লেগে যেতেই ঘর জুড়ে নেমে এলো নিস্তব্ধতা, যা সোহার্দের বুকের ভেতর জমানো দীর্ঘ শ্বাসটাকে আরো ভারী করে তুলল। মাথার দপদপানিটা আবারও নতুন করে শুরু হয়েছে, যেন প্রতিটি স্পন্দন তার অস্থিরতাটাকে উস্কে দিচ্ছে। অথচ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়তেই ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। পরক্ষণেই নিজের এই আচরণের ওপর এক তীব্র তৃষ্ণায় চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। হৃদির কপালে সেই স্পর্শটুকু যেন এখনো তার ঠোঁটে লেপ্টে আছে। একটা শিহরণ খেলে গেল তার শরীরে। কেন করলো সে এমনটা? মস্তিষ্ক আচ্ছন্ন ছিল। এই অজুহাতটা তো কেবল নিজেকেই ধোঁকা দেওয়া। সে তো জেগেছিল, পূর্ণ সচেতনা নিয়েই মেয়েটার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়েছে। এই উপলব্ধিটাই তাকে ধ্বংসন করতে লাগলো। সে নিজের ওপর প্রচণ্ড রাগে সৌহার্দ্য বালিশে সজোরে একটা ঘুষি মারল। আর মুহূর্তেই তার আহত হাতটাই চিনচিনে ব্যথায় যন্ত্রণায় ঢেউ খেলে গেল। ব্যথায় কুঁকড়ে গিয়ে দাঁতে দাঁত চেপে সে নিজেকে সামলে নিল, কিন্তু মনের ভেতর তোলপাড় থামল না। অস্ফুট স্বরে নিজের কাছেই কৈফিয়ত দেওয়ার মতো করে বিড়বিড় করে উঠল, সো হোয়াট? আমার বউ হয় ওটা। আই হ্যাভ ভেরি রাইট টু টাচ হার। এদিকে সৌহার্দ্যর রুম থেকে বের হয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে হৃদি বুক ভরে শ্বাস নিল, যেন নিজের হৃৎস্পন্দন বশে আনার আপ্রাণ চেষ্টা করছে। মানুষটার তেজ দেখলে গা জ্বলে যায়, মাথা ফেটে রক্ত, হাত ভেঙেছে, তবুও তার মেজাজের ধার এতটুকু কমেনি। সারাদিন শুধু গেট আউট শুনতে শুনতে তার কান ঝালাপালা হওয়ার জোগাড়। রাগে গজ গজ করতে করতে পা ঝাঁপিয়ে সিঁড়ির দিকে এগোতেই ধাক্কা খেল আমিনা খালার সাথে। আমিনা খালা কপালে ভাঁজ ফেলে বলল, কি হইল ছোট আম্মা? এমন তাড়াহুড়ি করতেছো কেন? ছোট স্যার ঠিকঠাক আছে তো? হৃদি নিজের মনের ভেতর তোলপাড় আর অস্বস্তিটুকু আড়াল করার জন্য চটজলদি মুখে একটা স্বাভাবিক ভাব ফুটিয়ে তুলল। একটু আমতা আমতা করে বলল, খালা, উনি ঠিক আছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। রাতে খাবারের সময় পেরিয়ে গেছে, খেয়ালই ছিল না। ইস, কিভাবে যে ঘুমিয়ে পড়েছিলাম। খালা, আমি রান্নাঘরে গেলাম, আপনি আসেন। আম্মুর আবার ঔষধ খাওয়ার সময় হয়েছে, উনিও তো উঠে গেছেন। কিছু একটা তৈরি করে দিতে হবে তো। কথাগুলো বলে হৃদি রান্নাঘরের দিকে দ্রুত পায়ে হাঁটা দিল। আমিনা খালা পেছন থেকে ডাক দিয়ে শান্ত গলায় বললেন, এত তাড়াহুড়ি করতে হইব না ছোট আম্মা। বড় বউ সব রান্না বান্না তো শেষ কইরাই রাখছে। এখন শুধু বড় ভাবির জন্য রুটি কয়ডা সেকা দিচ্ছে, তোমার চিন্তা করন লাগবো না, ওইটা আমি কইরা দিমুনি। হৃদি কোনো প্রতি উত্তর না করে রান্নাঘরে ঢুকে নিজের মনের চঞ্চলতাকে ব্যস্ততায় ঢেকে ফেলল। শাহিদা চৌধুরীর জন্য দুটো রুটি ছেঁকে নিয়ে সে ফ্রিজ থেকে চিকেন বের করলো। সৌহার্দ্যর জন্য স্যুপ বসানোর পাশাপাশি তার প্রতিদিনের সেই গ্রিন সালাদটাও গুছিয়ে নিতে লাগলো। হৃদি কিছুতেই বুঝে উঠতে পারে না, মানুষটা এই পানসে লতা পাতা খেয়ে কি তৃপ্তি পায়, অথচ তার এগুলোর দিকে তাকালেই বিরক্তির পারদ যেন আরও বেড়ে যায়। হৃদি রাগে বিড়বিড় করে বলল, দিনরাত এইসব ঘাস পাতা খেয়ে মেজাজ ভালো থাকবে কেমন করে? বাড়ির সবাইকে রাতের খাবার খাইয়ে হৃদি সৌহার্দের জন্য স্যুপ আর সালাতের ট্রেটা হাতে নিল। দরজার কড়া নাড়ল না, বরং এক হাতে কোনো মতে ঢেলে ভেতরে ঢুকল। ঘরের মৃদু আলোয় দেখা গেল সৌহার্দ্য বিছানায় আধশোয়া হয়ে বসে বাঁ হাতে ল্যাপটপে কিছু একটা টাইপ করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তার চেহারায় অভিব্যক্তিই বলে দিচ্ছে এই কাজটা তার জন্য কতটা যন্ত্রণাদায়ক। দরজার শব্দে মাথা তুলে তাকালো সে। হৃদিকে হাতে খাবার নিয়ে ঢুকতে দেখে সৌহার্দ্যর কপালে বিরক্তির ভাঁজ গভীর হলো। চোখ সরু করে শীতল স্বরে বলল, আবার কেন? কি চাই এখানে? হৃদি আর এই রুক্ষ আচরণকে পাত্তাই দিল না। শান্ত পায়ে টেটা নিয়ে বিছানার পাশে বসলো। খুব শান্ত ও স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করলো, আপনি কি নিজে খেতে পারবেন, নাকি আমি খাইয়ে দেব? সৌহার্দ্যের কণ্ঠে সেই চেনা বিষাক্ত সুর, আই ক্যান ইট বাই মাই সেলফ। আমার কোনো সিম্পাথির দরকার নেই।
কথাটা বলে সে বাঁ হাত দিয়ে চামচ তুলে খাবারগুলো মুখে তোলার চেষ্টা করলো, কিন্তু হাতের ব্যথায় এবং অসাবধানতায় বারবার ব্যথা হতে লাগলো। হৃদি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলো। তার ভেতরে রাগ আর অভিমান মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অপমানিত বোধ করে সে যখন উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই সৌহার্দের গমগমে কণ্ঠস্বর তাকে থামিয়ে দিয়ে বলল, ইউদের ব্যাটারি খাইয়ে দাও, বাট বিওয়ার, ডোন্ট লেট ইয়োর হ্যান্ড টাচ মি। কথাটা এমনভাবে বলল যেন হৃদির হাতে খাবার খাওয়াটা তার কাছে বড় কোনো বিড়ম্বনা, যেন সে বাধ্য হয়ে, নিরুপায় হয়েই তার সাহায্য নিচ্ছে। তার এই দম্ভ আর কৃত্রিম কাঠিন্যের আড়ালে যে অসহায়টুকু লুকিয়ে ছিল তা হৃদির নজর এড়ালো না। সৌহার্দ্য এমন একটা ভাব করল যেন সে খুব অনিচ্ছুক। সৌহার্দ্যের এমন উদ্ভট আচরণে হৃদির ভেতরটা রাগে রিরি করে উঠল। বুকের ভেতরটা চিনচিনে ব্যথা অনুভব করল। এই যন্ত্রণা হয়তো কাউকে বোঝানো সম্ভব না। দাঁতে দাঁত চেপে সে ফোঁস করে বলে উঠল, অসভ্য, অহংকারী লোক। নিজের খাওয়ার ক্ষমতা যখন নেই তখন এমন নাটক করার মানে হয় না। আমি এখন পারবো না আপনাকে খাইয়ে দিতে। হৃদি রাগে গজগজ করতে করতে টে নিয়ে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই সৌহার্দ্য কোনো বাড়তি কথা না বলে নিস্পৃহ স্বরে শুধু বলল, ওকে, ডান, ওইসব নিয়ে যাও। বলে সে একপাশে ফিরে শুয়ে পড়ার চেষ্টা করলো। হৃদি বুঝল এই বেয়াদব লোকের সাথে জিদ দেখিয়েও সুবিধা করতে পারবে না। মুহূর্তের জন্য রাগ আর অভিমান বিসর্জন দিয়ে সে দীর্ঘ শ্বাস ফেলে আবার টেটা নামিয়ে রাখল। সৌহার্দ্যের সামনে বসে কাঁপা কাঁপা হাতে চামচটা তুলে নিল সে। জীবনে এই প্রথম কাউকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, তাও আবার নিজের স্বামী। এক অদ্ভুত অনুভূতি, উত্তেজনা আর সংকোচে এক মিশ্র দলা তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়ে গেল। এক গভীর অস্থিরতার মাঝেও এক অদ্ভুত মমতায় সে সৌহার্দ্যের ঠোঁটের কাছে স্যুপ নিয়ে গেল, পরম যত্নে খাইয়ে দিল। খাওয়া শেষ হতে না হতেই সৌহার্দ্য আগের মতো সেই বিরক্তিকর সুর টেনে বলল, হয়েছে, এবার গেট লস্ট। হৃদির মনের গহীনে জমে থাকা ক্ষোভ যেন বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলো। তীর তীরে কণ্ঠে আগুনের মতো জ্বলে ওঠা চোখে সে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, আপনার মতো অকৃতজ্ঞ, ইতর আর ছোট লোক আমি জীবনেও দেখিনি। অসভ্য লোক। কথাগুলো ছুঁড়ে দিয়ে সে দপদপ পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য কোনো প্রতি উত্তর করল না, কেবল স্থির নির্লিপ্ত দৃষ্টি নিয়ে সে হৃদির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে নিজে নিজে বিড়বিড় করে বললেন, অ্যাটাচমেন্ট ইজ এ ডেঞ্জারাস থিং। ওয়েন ইউ গেট ট্রাপস ইন ইটস বন্ড, ইউ বিগিন টু লুজ yourself. That's why I, ডক্টর সৌহার্দ্য চৌধুরী, will never knowingly fall into that trap. মায়া বড় ভয়ঙ্কর জিনিস। একবার তার বাঁধনে জড়িয়ে পড়লে মানুষ নিজেকেই হারিয়ে ফেলতে শুরু করে। তাই জেনে শুনে সেই মায়ার ফাঁদে আমি ডক্টর সৌহার্দ্য চৌধুরী কখনোই পা দেব না। সৌহার্দ্যের ঘর থেকে বেরিয়ে আসার পর 1 ঘন্টা কেটে গেছে। হৃদি এখনো বারান্দার গ্রিলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে, যেন ওটার শীতলতা তার ভেতরকার জ্বালা কিছুটা হলেও জুড়াবে। কিন্তু না, সৌহার্দ্যের বিষাক্ত কথাগুলো যেন এক একটা ধারালো কাঁটা হয়ে তার ক্ষত বিক্ষত হৃদয়ে বিঁধে আছে। সেই কাঁটার ওপর যেন কেউ দলা পাকানো লবণ ছিটিয়ে দিচ্ছে। প্রতিটা মুহূর্তে হৃদি সেই অসভ্য যন্ত্রণা টের পাচ্ছে। হৃদি আকাশের চাঁদটার দিকে নিঃশব্দে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার প্রতিটা কথাই কেন এত কষ্ট দেয় সৌহার্দ্য? আপনি তো আমাকে নিজের কেউ বলে মনেই করেন না। তবুও আপনার অবহেলাতেই কেন আমার বুকটা এভাবে ভেঙে যায়? চোখের জল আর বাদ মানছে না। গাল বেয়ে গড়িয়ে পড়া সেই উষ্ণ ধারা বুকের গভীরে জমে থাকা হিমশীতল শূন্যতাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছে। সৌহার্দ্যের চোখের সামনে এক মুহূর্ত থাকা মানেই নিজের অস্বস্তিকে প্রতিদিন একটু একটু করে বিলীন করে দেওয়া। বুকের ভেতর থেকে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। বাবা মা বেঁচে থাকলে হয়তো আজ এত অসহায় লাগতো না। হৃদির ইচ্ছে করছে সব ফেলে কোথাও হারিয়ে যেতে, কিন্তু যাবে কোথায়, কার কাছে? ফুপির কথা মনে হতেই একরাশ বিষণ্ণতা তাকে ঘিরে ধরল। সেখানে গেলেও তো সেই একই পরিণতি।
এক আশ্রয়ের ছায়া থেকে আরেক আশ্রয়ের শিকলে বন্দী হওয়া। সেখানে কি অপমান হবে না, তারই বা কি নিশ্চয়তা। দূর থেকে চেনা সম্পর্কগুলো বড্ড মায়াবী, কিন্তু কাছে এলেই বোঝা যায় প্রিয়জনদের মুখোশের আড়ালে আসলে কতটা মরুভূমি। হৃদির এলোমেলো চিন্তাগুলো জাল ছিঁড়ে ঘরে ঢুকলেন আমিনা খালা। হাতে খাবারের প্লেট, চোখে মুখে একরাশ মমতা। হৃদির পিঠের কাছে এসে ধীরে স্বরে ডাকলেন, ছোট আম্মা, সেই বিকাল থেকে কিছু খাও নাই, শরীরটা এমনি করলে চলবে, একটু খাইয়া লও মা। হৃদি তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলল। মালন একটা হাসি আভা ফুটিয়ে শান্ত গলায় বলল, খালা, প্লিজ, এই মুহূর্তে খাবার খেতে ইচ্ছে করছে না, তুমি নিয়ে যাও। আমার একদমই খিদে নেই। আমিনা খালা নাছোড়বান্দা। তিনি হৃদির হাত ধরে আলতো করে টেনে বসিয়ে দিলেন। স্নেহমাখা কণ্ঠে ধমক দিয়ে বললেন, না খায়া থাকা চলবে না। তোমার এই না খাওয়া আমার কলিজায় লাগে ছোট আম্মা। তুমি না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ছি না। আমেনা খালার ওই অকৃত্রিম ভালোবাসার কাছে হৃদি আর নিজেকে শক্ত করে রাখতে পারল না। দীর্ঘক্ষণের অভুক্ত পেটে খিদাটা যেন দলা পাকিয়েছিল, তা বুঝতে পেরে সে নিঃশব্দে প্লেটটা টেনে নিল। হৃদি যখন খেতে শুরু করলো, অন্ধকারের আড়াল থেকে এক জোড়া স্বস্তির নিঃশ্বাস ফেলে সরে গেল। হৃদি জানে না, তার প্রতিটি মুহূর্তের নীরব কান্না দূর থেকে কেউ একজন অতন্দ্র প্রহরীর মতো দেখছে। আমিনা খালা ঘর থেকে বের হতেই আরহানের মুখোমুখি হলেন। আরহান উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে বলল, খালা, বনু কি খেয়েছে? আমিনা খালা মাথা নেড়ে সম্মতি জানালেন। কথাটা শোনার পর আরহানের দীর্ঘশ্বাসটা যেন এক পাহাড় সমান চাপ কমিয়ে দিল। আমিনা খালা চলে যেতেই আরহান সোফায় গা এলিয়ে বসল। নিজের ওপর নিজেই বিরক্তি নিয়ে বিড়বিড় করে উঠল, অসভ্য, বউ মানে না, অথচ দরদ উতলে ওঠে। কথাটা বলেই আরহান একটু চিন্তিত মুখে বিড়বিড় করে বলল, সৌহার্দ্য, তুই বুঝছিস না তুই কি হারাচ্ছিস? হৃদি কারো বোঝা নয়, ও তো একটা ছোট্ট পাখি যে শুধু একটু ভালোবাসা চায়, অথচ তুই তাকে প্রতিদিন নিষ্ঠুরতার শৃঙ্খলে বাঁধছিস। ফ্ল্যাশব্যাক। সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর শরীরটা যেন ভেঙে আসছিল আরহানের। কাজের পাহাড়ের ওপর সৌহার্দ্যের অ্যাক্সিডেন্ট টেনশন। কারণ আরহান খুব ভালো করেই জানে ওটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট না। তার ভাইয়ের কাজকর্ম, তার নগদ পণ্যে, সব মিলিয়ে দম ফেলার মতো এক মুহূর্তেও জোটেনি আজ। তার ওপর তার বাচ্চাদের ফেফু তো আছেই। সব মিলিয়ে ক্লান্ত শরীরটা যখন বিছানায় এলিয়ে দিল, তখন চোখের পাতাগুলো ঘুমে ভারী হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে উঠল। বিরক্তিতে ব্রু কুঁচকে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখল সৌহার্দ্যের নাম। একটু টেনশন নিয়ে দ্রুত ফোনটা রিসিভ করে কানে লাগাতে অপর প্রান্ত থেকে সৌহার্দ্যের সেই গমগমে আর কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো, ওটাকে খাইয়ে আয়। আরহান তখন তন্দ্রাচ্ছন্ন, ঘোর ভাঙেনি ঠিক মতো। সৌহার্দ্যের এই হঠকারী নির্দেশে সে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ঘুম জড়ানো কণ্ঠে ধীরে স্থিরভাবে সে জানতে চাইল, ওটা কে? তুই কার কথা বলছিস ভাই? সৌহার্দ্যের এই প্রশ্নটা যেন আগুনের ওপর ঘি ঢালল। সৌহার্দ্যের গলায় উপসে পড়ল। তীব্র বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, যাকে সারাদিন বন বন করে হেদিয়ে মরিস, ওই স্টুপিডদের ব্যাটারিটার কথা বলছি। কথাটা বলেই সৌহার্দ্য আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফোনটা ঢাস করে দিল। ফোনের ওপাশে তখন টুট টুট শব্দের রেশ, আর এপাশে স্তব্ধ হয়ে বসে আছে আরহান। আরহান বিরক্তি করে বলল, চৌধুরী বাড়ির বেয়াদব। রাত তখন 1টার কাছাকাছি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল চত্বরে তখন মানুষের গমগম শব্দ। সেই ভিড় ঠেলে বিমানবন্দরের গেট দিয়ে বেরিয়ে এলো এক সুদর্শন যুবক, সাহাবীর শিকদার, যার হাঁটার ভঙ্গিতে অভিজাত্যের ছাপ স্পষ্ট। ভিনদেশীদের মতো নীল চোখের গভীরতায় এক অদ্ভুত প্রশান্তি, যা দেখলেই যে কারোর দৃষ্টি আটকে যাওয়ার মতো। দীর্ঘ 7 বছর পর আজ সে আপন দেশের মাটিতে পা রেখেছে। বিমানবন্দরের গেটে বেরোতেই পরিচিত এক মুখ তাকে দেখে আবেগ সামলাতে পারল না। শাহান মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল বড় ভাইকে।
তার চোখে মুখে অসীম আনন্দ আর অভিমান মেশানো তৃপ্তি। শাহান হাসি মুখে বলল, ভাইয়া, আমাদের এভাবে 2 দিন একা ফেলে রেখে থাকার কি খুব দরকার ছিল? আমাদের সাথে আসলেই তো পারতে। সাহাবীর মুখে থাকা মাস্কটি খুলে ভাইকে জড়িয়ে ধরল, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল উদ্বেগের ছাপ। সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, মম খুব অসুস্থ, তাই না? খবরটা পাওয়ার পর আর এক মুহূর্তও দেরি করতে ইচ্ছে করছিল না, তাই দ্রুত চলে এলাম। সাহাবীর যখন মায়ের অসুস্থতার কথা জিজ্ঞেস করল, শাহানের মুখটা মুহূর্তের জন্য একটু মালন হয়ে গেল। সে জানে তাদের মা আসলে খুব একটা অসুস্থ নন। ভাইয়ের ফেরার সময় এগিয়ে আনতে মা অসুস্থতার অভিনয় করেছেন। মায়ের সেই সরল মিথ্যাচারের কথা ভেবে শাহান একটু আমতা আমতা করে বলল, ভাইয়া, ওইসব কথা এখন থাক, বাসায় চলো। অনেক লম্বা জার্নি করে এসেছো। মা তো তোমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। দুই ভাই তখন ব্যস্ত পায়ে বিমানবন্দরের পার্কিংয়ের দিকে এগিয়ে চলল। গন্তব্য শিকদার মেনশন। রাত তখন প্রায় 2টো। নিস্তব্ধ রাত, অথচ হৃদির মনের ভেতর এক তুমুল ঝড় বইছে। চোখের পাতা এক করতে পারছে না সে। বিছানার এপাশ ওপাশ করতে করতে হঠাৎই তার মনে পড়ল রাতের সময়ের কথা। খাওয়ানোর পর ঔষধ দেওয়ার সময় সোহার্দের শরীরটা খানিকটা গরম ছিল। সারহান বলছিল জ্বর আসতে পারে, কিন্তু তখন ব্যথার ইনজেকশনের কারণে জ্বরের ওষুধ দেওয়া হয়নি। হৃদির বুকের ভেতরটা ছটফট করে উঠল। উৎকণ্ঠা আর বসে থাকতে পারল না। পা টিপে টিপে নিঃশব্দে সোহার্দের ঘরে গিয়ে ঢুকল সে। কাছে যেতেই হৃদির বুকটা কেঁপে উঠল। সোহার্দের শরীরটা কাঁপছে, আর মুখ দিয়ে অস্ফুট কিছু বিড়বিড় করছে সে। ভয়ে হাত কাঁপছিল হৃদির। শরীরে হাত দিতেই মনে হলো আগুনের হুলকা। শরীরের তাপমাত্রা যেন পুড়ে যাওয়ার মতো অবস্থা। হৃদি দ্রুত আরহানকে ফোন দিল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। সম্ভবত ডিউটিতে ব্যস্ত। একজন মেডিকেল স্টুডেন্ট হয়েও এমন পরিস্থিতিতে হৃদির মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিল। তবুও সে নিজেকে সামলে নিল। শক্ত করে সৌহার্দ্যকে দুহাতে জড়িয়ে ধরে আধশোয়া করে বসালো। কোনো মতে না পাটা খাইয়ে ধীর হাতে শার্টটা খুলে দিয়ে সারা শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। সৌহার্দ্য তার বাম হাতটা বাড়িয়ে হৃদির কোমর আলতো করে জড়িয়ে ধরল। ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে উঠল, প্লিজ প্যারট, স্টে উইথ মি, ডোন্ট গো প্লিজ। হৃদির সারা শরীর দিয়ে এক অদ্ভুত শিরশিরানি বয়ে গেল। হঠাৎ চমকে উঠল সে। প্যারট? এই লোকটা তাকে এত সুন্দর নামে ডাকবে? অসম্ভব। হৃদি নিশ্চিত সৌহার্দ্য তাকে এই নামে জীবনেও ডাকবে না। রাগ, বিরক্তি আর বাধায় হৃদির চোখ মুখ লাল হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আমি জানি আমাকে এত সুন্দর করে ডাকার লোক তুই না। আমার আগে থেকে তোর চরিত্র নিয়ে সন্দেহ ছিল। অসভ্য লুচ্চা ডাক্তার। তোর সেবার গুষ্টি কিলাই। এই জন্যই তোর বউ ভালো লাগে না। কথাগুলো বলে ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতেই সৌহার্দ্য যেন আরও জেদ ধরে বিরক্তিতে নাক মুখ কুঁচকে হৃদের হাতটা শক্ত করে চেপে ধরল। ঘুমের ঘোরেই চিবিয়ে চিবিয়ে বলল, ডোন্ট গো দের ব্যাটারি। বলেই সে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু হৃদির ছোট্ট কোমল হাতের কবজিটা তার শক্ত হাতটা দিয়ে চেপে ধরে রাখল। হৃদি অনেক চেষ্টা করেও হাতটা ছাড়াতে পারল না। শেষমেশ উপায়ন্তর না দেখে সে খাটের একপাশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে পড়ল। সৌহার্দ্য হাতের দিকে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে আপন মনেই বলতে লাগলো, অসভ্য লোক, এখন চিপকে ধরে আছে, সকাল হলে আবার ঠাডা পড়া বুকের মতো চিবিয়ে উঠবে। ভোরের স্নিগ্ধ আলো জানালার কাঁচ গলে এসে হৃদির চোখে পড়তেই তার তন্দ্রা ভেঙে গেল। সারা রাতের জড়তা আর অস্বস্তিতে শরীরের প্রতিটি হাড় যেন বিদ্রোহ করছে। দীর্ঘক্ষণ খাটের পাশে হেলান দিয়ে বসে থাকার মাসুল গুনতে হচ্ছে এখন। ঘাড় থেকে শুরু করে কোমরের হাড় পর্যন্ত তীব্র এক অসাড়তা তাকে নড়াচড়া করতে দিচ্ছে না। যন্ত্রণায় কুঁকড়ে শরীরটা একটু মোচড় দিতেই শিরদাঁড়া বেয়ে এক তীব্র চিনচিনে ব্যথা খেলে গেল। অস্পষ্ট আবছা অন্ধকারে চোখ মেলল হৃদি। তার ডান হাতটা এখনো সৌহার্দ্যের শক্ত মুঠোয় বন্দি। সে তাকিয়ে দেখল
সৌহার্দ্য গভীর ঘুমে মগ্ন। আলতো করে তার হাত কপালে রাখতেই হৃদি স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাতের সেই ভয়াবহ আগুনের মতো শরীরটা আর নেই। শরীরটা এখন বেশ শীতল। সৌহার্দ্যের হাতের বাঁধন আলগা হলেও ঘুমের ঘোরেও সে যেন হৃদির হাতটা এমনভাবে আঁকড়ে আসে, যেন এটিই তার সবটুকু ভরসা। সেদিকে তাকিয়েই মনের অজান্তেই হৃদির ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। হৃদি বিড়বিড় করে বলল, ছিঃ, আমি কত নির্লজ্জ! এই মানুষটা আমাকে এত অবহেলা করে, তবুও তার প্রতি আমার এত মায়া কাজ করে। কথাটা বলেই সন্তর্পণে হৃদি নিজের কবজিটা ছাড়িয়ে নিল। ধীর পায়ে খাট থেকে নেমে গুছিয়ে নিল নিজের এলোমেলো জামাটা। আজ কলেজে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে। সুমি কালই ফোনে তাগাদা দিয়ে রেখেছে। মোবাইলে সময়ের দিকে তাকিয়ে হৃদির মনে হলো প্রতিটি মুহূর্ত যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তড়িঘড়ি করে নিজের ঘরে গিয়ে তৈরি হয়ে সে নিচে নেমে এলো। নাস্তা তৈরি করে দুপুরের রান্না সবটুকু গুছিয়ে বুঝিয়ে দিয়ে আমেনা খালাকে বলল, খালা, প্লিজ ভাবিকে বলবেন যেন রান্নাটা করে নেয়। আমার হাতে একদম সময় নেই আজ। আমেনা খালা হৃদিকে আশ্বাস করে বলল, তুমি একদম চিন্তা কইরো না ছোট আম্মা, তুমি কলেজ যাও। আমেনা খালার কথায় আশ্বাস হয়ে হৃদি সৌহার্দ্যের খবরটা শাহেদা চৌধুরীর হাতে দিয়ে এক বুক উৎকণ্ঠা আর দায়িত্ববোধ নিয়ে হৃদি কলেজের উদ্দেশ্যে পা বাড়ালো। হৃদি চলে যাওয়ার বেশ খানিকটা সময় পর সৌহার্দ্যের ঘুম ভাঙল। মাথার ভেতরটা তখনও ভারী হয়ে আসে, যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। তবে হাতের ব্যথাটা আগের চেয়ে অনেক কমেছে। নড়াচড়া করতে খুব একটা কষ্ট হচ্ছে না। সে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে শার্টের বোতামগুলো আটকাচ্ছিল। ঠিক তখনই নাস্তার ট্রে হাতে ঘরে প্রবেশ করলেন শাহেদা চৌধুরী। মায়ের উপস্থিতি টের পেতেই সৌহার্দ্যের চেহারায় এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। আয়না থেকে মুখ ফিরিয়ে সে শান্ত ছেলের মতো এসে বিছানায় বসল। শাহেদা চৌধুরী নাস্তার ট্রে বিছানার এক পাশে রেখে পরম মমতায় ছেলের মাথায় হাত রেখে চিন্তাতুর কণ্ঠে বলল, এখন কেমন লাগছে বাবু? ব্যথাটা কি খুব বেশি? সৌহার্দ্য মায়ের হাতটা টেনে নিয়ে নিজের মাথার ওপর আরও চেপে ধরল। একটু হেসে বলল, হুম, একদম ফিট অ্যান্ড ফাইন। ডোন্ট প্যানিক আম্মু। আর কতদিন তুমি আমাকে এই বাবু বলে ডাকবে? ছেলের মাথায় বিলি কাটতে কাটতে শাহেদা চৌধুরী মৃদু হাসলেন। রসিকতা করে উত্তর দিয়ে বলল, যবে তুই আমাকে কোলে নেওয়ার মতো একটা ছোট্ট বাবু এনে দিবি, আমার কিন্তু নাতি নাতনি চাই 1 বছরের মধ্যে। সৌহার্দ্য মায়ের পেটে মুখ গুজে দিয়ে দুষ্টু গলায় বলল, এটা কি খেলনা যে চাইলেই 1 বছরে এনে দেব? এর তো একটা প্রসেসিং টাইম আছে, তাই না? ছেলের কথা শুনে শাহেদা চৌধুরী সলজ্জায় রাগে তার পিঠে একটা আলতো থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, অসভ্য ছেলে, মুখে কি তোর কোনো ব্যালেন্স নেই? মায়ের কোল থেকে সোজা হয়ে বসে সৌহার্দ্য একটা স্নিগ্ধ হাসি হাসল। এই হাসিটা বড় বিরল। পৃথিবীর সবাই সৌহার্দ্যকে দেখেছে তার গম্ভীর আর রুক্ষ রূপটাই, কিন্তু এই নির্ভেজাল হাসিটা শুধু শাহেদা চৌধুরীর জন্যই তোলা থাকে। মায়ের সামনে এলে এই মানুষটাই যেন আবার সেই ছোটবেলার ছেলে মানুষ হয়ে ওঠে। সৌহার্দ্য মাকে জড়িয়ে ধরে বলল, ওকে ওকে, অনেক হয়েছে, এখন নিজের হাতে খাইয়ে দাও তো আম্মু, আমাকে বের হতে হবে। ছেলের খাইয়ে দেওয়ার আবদার মেটাতে গিয়ে শাহেদা চৌধুরীর চোখে মুখে দুশ্চিন্তার রেখা ভেসে উঠল। তিনি কোমল স্বরে বলল, এমন শরীর নিয়ে কোথায় যাবি? আজকের দিনটা অন্তত বাড়িতে রেস্ট কর না। সৌহার্দ্য খেতে খেতে কিছুটা গম্ভীর হয়ে বলল, না আম্মু, আজ ইমার্জেন্সি কয়েকজন রোগী আছে, তাছাড়া একটা ইম্পর্টেন্ট ক্লাসও আছে, যাওয়াটা খুব জরুরি। শাহেদা চৌধুরী আর কোনো দ্বিমত করলেন না, শুধু একটা দীর্ঘ শ্বাস ফেলে স্নেহের পরশ মিশিয়ে ছেলেকে খাইয়ে দিল। কলেজের গেটে পা রাখতেই হৃদিকে ঘিরে ধরল সুমি, পৃথা আর সায়েম। যেন কত যুগ পর তারা প্রাণ ফিরে পেয়েছে। বন্ধুদের এই উচ্ছ্বাস হৃদির ক্লান্ত মনে কিছুটা হলেও স্নিগ্ধতার ছোঁয়া দিল। সুমি হৃদির পিঠ চাপড়ে ধরে আদুরে অভিমান নিয়ে বলল, কিরে, এতদিন কোথায় ছিলি? একটা খবরও নেই। হৃদি হালকা হেসে বলল, বাড়িতে অনুষ্ঠান ছিল রে, খুব ব্যস্ত ছিলাম। কথা শেষ হওয়ার আগেই পৃথা ফোরন কেটে বলল,
বাদ দে তো অনুষ্ঠানের কথা। তোর ওই খচ্চর জামাইটার কি খবর? সে কি দেশে ফেরার নামগন্ধও নিচ্ছে না? পৃথার কথা শেষ হতে না হতেই সুমির চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হলো। সে কঠোর স্বরে বলল, ওই বেয়াদবটাকে দেশে এলে আমি আগেই ওর নকশা পাল্টে দেব। সুমি আর পৃথার এই উত্তেজনার মাঝে সাইম আড়মোড়া ভেঙে অনেকটা নাটকীয় ভঙ্গিতে বলল, উফ, শান্ত হ তোরা। আমি তো বলেই রেখেছি, ওই খবিশটার কাছে ঋতুকে আর রাখা যাবে না। বরং আজকে এক তরুণ ছেলের সন্ধান পেয়েছি। বিশ্বাস কর, কি হ্যান্ডসাম। আমি ছেলে হয়েও ওর ওপর ক্রাশ খেয়ে গেছি। একদম সৌহার্দ্য স্যারের মতো দেখতে, তবে ব্যবহারটা মাশাআল্লাহ। সৌহার্দ্য স্যারের ব্যবহার তো ওই দিকে আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটাই আমাদের ঋতুর জন্য একদম পারফেক্ট। সাইমের কথা শুনে পৃথা তার পিঠে এক দলা চড় বসিয়ে দিয়ে বলল, থাম তো তোর আজগবি কথাবার্তা। ওই ছেলে যদি বিয়ে করে থাকে তখন? সাইম নিজের কলারটা একটু উঁচিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, সাইম কখনো এত কাঁচা কাজ করে না বস। সব খবর নেওয়া শেষ। ছেলে সিঙ্গেল। বন্ধুদের এই ছেলে মানুষই আর বাড়াবাড়িতে রিদি খানিকটা বিরক্তি সুরে নাক কুঁচকে বলল, তোরা কি থামবি? একটা আজাব নিয়ে এমনিতেই অস্বস্তিতে আছি, তার উপর এখন নতুন করে আরেক আজাবের কথা বলছিস। চল তো ক্লাসে যাই। এইটুকু বলেই হৃদি দ্রুত পায়ে ক্লাসের দিকে হাঁটা দিল। পিছু পিছু সুমি, পৃথা আর সাইম হাসাহাসি করতে করতে ছুটল। পুরো রাত এক ফোঁটাও ঘুম হয়নি। হৃদির মনে হচ্ছে মাথার ভেতর কেউ হাতুড়ি পিটিয়ে পেরেক ঢুকাচ্ছে। সুমির কাঁধে মাথা এলিয়ে আধা চেতন অবস্থায় সে পড়ে আছে। আজকের বায়োমেট্রিক ক্লাসটা ইম্পর্টেন্ট না হলে সে আসতোই না। কিন্তু ক্লাসের গুমোট বাতাস আর চারপাশের কোলাহল সেই মাথা ব্যথাকে আরও অসহ্য করে তুলেছে। হঠাৎ পুরো থিয়েটার নিস্তব্ধ হয়ে গেল। হৃদি ক্লান্ত চোখে তাকিয়ে দেখল, সামনে ডায়াসে সৌহার্দ্য, কালো শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, ফর্সা হাতে লোমগুলো কেমন চিকচিক করছে। সাদা অ্যাপ্রনটা আজ নেই। কপালে কাটা দাগের ওপর সাদা ব্যান্ডেজ। সব মিলিয়ে তাকে অসম্ভব সুদর্শন লাগছে। কিন্তু তার চোখে শীতলতা ক্লাসের তাপমাত্রাকে যেন হিমাঙ্কের নিচে নামিয়ে দিয়েছে। সৌহার্দ্য হাতের ব্যান্ডেজটা খুলতে খুলতে প্রজেক্টের দিকে ইশারা করল। সৌহার্দ্য যখন গম্ভীর গলায় জটিল সব মেটাবলিক পাথওয়ে বোঝাচ্ছিল, হৃদির কানে সেসবের একটি শব্দও ঢুকছে না। তার সমস্ত মনোযোগ ওই গম্ভীর চেহারার মানুষটার ওপর। অদ্ভুত এক মায়া। হৃদির মাথায় সেই অসহ্য যন্ত্রণা যেন নিমেষেই উড়ে গেল। সে চারদিকে একবার নজর বোলালো। দেখল ক্লাসের বাকি মেয়েগুলোও প্রায় চোখ বড় বড় করে সৌহার্দ্যকে গিলে খাচ্ছে। হৃদি নাক মুখ কুঁচকে বলল, লুচ্চা ডাক্তার অসুস্থ শরীর নিয়ে কিভাবে সেজে আসছে মেয়েদের মাথা খেতে। হঠাৎই সৌহার্দ্যর তীক্ষ্ণ দৃষ্টি এসে থামল হৃদির ওপর। হৃদিকে আনমনোযোগী দেখে সৌহার্দ্যর ক্ষিপ্ত কণ্ঠস্বর লেকচার থিয়েটার দেয়ালে ধাক্কা খেল। হেই ইউ, কর্নার সাইড, স্ট্যান্ড আপ। হৃদি চমকে উঠে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। সৌহার্দ্য গম্ভীর গমগমে গলায় প্রশ্ন করল, বিটউইন কার্বোহাইড্রেট, ওনিস্ট অ্যান্ড লিপিস্ট, হুইচ ওয়ান ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ইন দ্য বডি অ্যান্ড ওয়াই? হৃদির মস্তিষ্ক তখন পুরোপুরি ব্ল্যাঙ্ক। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য ব্রু কুঁচকে তার দিকে এগিয়ে এলো, ঠিক হৃদির সামনে দাঁড়িয়ে। তার উচ্চতার তাপে হৃদিকে আরও ছোট মনে হচ্ছে। সৌহার্দ্য কণ্ঠে একরাশ বিরক্তি এনে বলল, হোয়াটস ইয়োর প্রবলেম? অ্যান্সার মাই কোয়েশ্চেন। হৃদি আমতা আমতা করে বলল, আমি পারি না স্যার। সৌহার্দ্য বিরক্তি হয়ে তাকিয়ে বলল, ক্যান ইউ ডু ইট? মুখে মুখে তর্ক ছাড়া। হৃদি চুপ করে আছে। ক্লাসে সৌহার্দ্য তার শিক্ষক, এখানে প্রতিবাদ করার সুযোগ নেই। হৃদির নীরবতা দেখে সৌহার্দ্য আরও এক ধাপ এগিয়ে এলো। একদম তার কানের কাছে মুখটা নামিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ডান। হাজবেন্ডের টাকা উড়িয়ে লাভ নেই। বাড়িতে গিয়ে বেবি প্ল্যানিং করো। বেটার ফর ইউ। বলেই সে প্রজেক্টের দিকে ফিরে গেল। হৃদির শরীরে প্রতিটি রক্তকণিকা যেন রাগে ফুলে উঠেছে। দাঁতে দাঁত চেপে সে মনে মনে বিড়বিড় করে বলল, অসভ্য ডাক্তার, বাচ্চা তো পয়দা করবই।
আর দিনে রাতে তোকে দিয়ে সেগুলো হাগুমুতু না পরিষ্কার করিয়েছি তো আমার নাম হৃদিতা খান না। হৃদি রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দের দিকে। সৌহার্দ্য হৃদির জ্বলন্ত দৃষ্টি দেখে গলা খাকারি দিয়ে এক ছাত্রের দিকে ক্লাস টেস্টের পেপারগুলো দিয়ে গম্ভীর গলায় বলল, ইউ উইল গিভ দিস টু এভরিওয়ান, বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য বেরিয়ে যেতেই সেই ছেলেটা একে একে সব হাতে ক্লাস টেস্টের খাতাগুলো ধরিয়ে দিল। হৃদি অধীর আগ্রহে নিজের খাতাটা নিল, কিন্তু প্রথম পাতাটা উল্টাতেই তার সারা শরীর যেন বরফ জল ঢেলে দিল কেউ। 20-এর মধ্যে পেয়েছে মাত্র 12। হৃদি হতবাক হয়ে পাতার পর পাতা উল্টে দেখল, প্রতিটি উত্তরের লজিক, প্রতিটি ডাটা সবই তো নিখুঁত। অন্তত 18 পাওয়ার মতো লেখা সে লিখেছে। হৃদির হাতে আঙ্গুলগুলো রাগে থরথর করে কাঁপছে। দ্রুত সুমিতদের খাতাগুলো টেনে নিয়ে চোখ বুলালো সে। অবাক কাণ্ড, সবার খাতা তো নিয়ম মেনে চেক করা, সবাই ভালো নম্বর পেয়েছে, শুধু ওরটাই এমন অদ্ভুতভাবে কাটা। হৃদির বুঝতে বাকি রইল না, এটা সৌহার্দ্য ইচ্ছে করেই করছে। কত বড় অসভ্য লোক ভাবা যায়। হৃদি রাগে দুঃখে বিড়বিড় করে বলল, অসভ্য ডাক্তার, আমি আর আমার বাচ্চারা মিলে তোর জীবন তেজপাতা না করছি তো আমার নাম পাল্টে ফেলবো, দেখিস তুই। হৃদি বাসায় ফিরেই ব্যাগটা যেখানে ছিল সেখানে ফেলে রেখে বিছানায় গা এলিয়ে দিল। মাথাটা যেন কেউ চিরে দিচ্ছে। চোখ খোলার শক্তিটুকুও নেই। অসহ্য যন্ত্রণা নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পেল না। যখন ঘুম ভাঙল, মোবাইলের স্ক্রিনের আলোয় তাকিয়ে দেখল রাত 11টা বেজে গেছে। মাথাটা এখনো বেশ ভার, তবে ব্যথার তীব্রতা কিছুটা কমেছে। কোনো মতে দুখতে দুখতে সে রান্নাঘরের দিকে গেল। সেখানে আমিনা খালা সব গুছিয়ে রাখছিল। হৃদি একটু মালন গলায় জিজ্ঞাসা করল, খালা, সবার খাওয়া শেষ? ভাবি একা হাতে সব সামলেছেন, আমাকে ডাকলেন না যে? আমিনা খালা একটু হেসে বলল, বড় বউ তো তোমারে ডাকতে মানা করেছে ছোট আম্মা। সবার খাওয়া শেষ, শুধু সৌহার্দ্য স্যার বাকি। সে বলে দিয়েছে তার হাতটা ব্যথা, তাই তুমি যেন তাকে খাইয়ে দাও। কথাটা শুনে হৃদির মুখটা একটু কুঁচকে গেল। কাল এত নাটক করলো, যেন তার খাওয়ার খেলা গলা দিয়ে নামবে না। হৃদি মনে মনে একটু বিড়বিড় করলো, তারপর বিরক্তি নিয়েই সৌহার্দ্যের জন্য খাবারটা গুছিয়ে নিল। সৌহার্দ্যের ঘরের দরজাটা আধ খোলা। হৃদি ভেতরে তাকিয়ে দেখল সে গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কী যেন টাইপ করছে। হৃদিকে খাবার নিয়ে ঢুকতে দেখেই সৌহার্দ্য ভ্রু কুঁচকে বলল, আমি ওটা খাবো না, ভাত নিয়ে এসো। হৃদি অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি তো রাতে ভাত খান না, তাহলে আজ হঠাৎ? সৌহার্দ্য বিরক্তিতে মুখটা একটু বাঁকিয়ে বলল, তোমাকে কি সব কৈফিয়ত দিতে হবে? যেটা বলছি সেটা করো, স্টুপিড। হৃদির মনে হলো এই অসভ্য মানুষটার সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করা বৃথা। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে দ্রুত পায়ে রান্নাঘরে ফিরে গেল। স্যুপটা নির্দিষ্ট স্থানে রেখে ঝটপট ভাত বেড়ে ফিরে এসে আবার সে সৌহার্দ্যের সামনে এসে বসল। হৃদি ভাতের লোকমা হাতে নিয়ে সৌহার্দ্যের দিকে বাড়াতেই সে বিরক্তির সাথে চোখ কুঁচকে তাকিয়ে বলল, হ্যান্ড ওয়াশ করেছো? হৃদির মনের ভেতর রাগের অগ্নিকুণ্ড জ্বলে উঠল। ইচ্ছে করছিল এখনই কড়া করে শুনিয়ে দেয়, না, তোকে ওয়াশরুম পরিষ্কার করা হাতেই খাওয়াচ্ছি, অসভ্য লোক। কিন্তু নিজেকে সংযত করল সে। মুখে কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে ইশারা করল, মানে হ্যাঁ। হৃদি বুকের ভেতরটা তখন অদ্ভুত এক অস্থিরতায় কাঁপছে। কাল তো চামচ দিয়ে খাওয়াচ্ছিল, কিন্তু আজ নিজের হাত দিয়ে খাওয়াতে গিয়ে তার হাতের আঙ্গুলগুলোতে বারবার সৌহার্দ্যর মুখের ছোঁয়া লাগার কারণে কেঁপে উঠছে। সৌহার্দ্য অবশ্য সেদিকে কোনো ভ্রূক্ষেপই করল না। হৃদির বাড়ানো হাতের দিকে না তাকিয়েই সে নিজের মাথা এগিয়ে নিয়ে খাবারটুকু মুখে পুরে নিল। তার চোখ তখনও ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ, আর এক হাত দিয়ে দ্রুত টাইপ করে যাচ্ছে সে। হৃদির বুকের ভেতর জমে থাকা সেই নিভৃত আবেগগুলো সৌহার্দ্যের এমন যান্ত্রিক উদাসীনতায় যেন আরও বেশি করে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। হৃদি সৌহার্দ্যকে খাইয়ে দিতে দিতে হাতটা থামিয়ে হঠাৎ করে বলল, আচ্ছা, আমার ক্লাস টেস্টের খাতায় নাম্বার কম কেন? আমি তো সব মিলিয়ে রেখেছি।
ঠিকঠাকই তো ছিল, বলে সে বড় বড় চোখে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দের দিকে। সৌহার্দ্য শান্তভাবে খাবার চিবোচ্ছিল। হৃদির প্রশ্নের উত্তরে সে অত্যন্ত নির্লিপ্ত কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক করার জন্য 6 মার্ক কাটা হয়েছে। কথাটার মধ্যে কোনো দ্বিধা নেই, যেন এটা কোনো বড় ব্যাপার না। হৃদি যেন বেয়াক্কেল বনে গেল। সৌহার্দ্যের এমন অসংবেদনশীল উত্তর শুনে সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা অসভ্য আর অদ্ভুত অদ্ভুত হতে পারে, সেটা তার ভাবনার অতীত। রাগে হৃদির ভেতরটা জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, কি করে করলেন আপনি আমার সাথে এমনটা? খাওয়ার শেষটুকু মুখে দিয়ে সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, উইথ মাই ওয়ান হ্যান্ড অ্যান্ড পেন। নাও ফিনিশ, ইউ গো। হৃদির চোখ দুটো মুহূর্তেই রাগে দুঃখে ছলছল করে উঠল। অভিমানে আর আক্রোশে তার কণ্ঠস্বর কেঁপে উঠল। আপনার ওই বালের ওয়ান হ্যান্ড পেন, উপর ঠাটা পড়ুক অসভ্য লোক। রাগে ফুঁসতে ফুঁসতে সে চলে যেতে নিলে সৌহার্দ্য পেছন থেকে গলা খ্যাঁকারি দিয়ে ডাকল, ওটার ব্যাপারে কি ভাবলে? হৃদি রাগে গজরাতে গজরাতে ঘুরে দাঁড়িয়ে বলল, কিসের ব্যাপারে কি ভাববো? নাম বলতে পারেন না? ওটা কি অসভ্য লোক? সৌহার্দ্য এক কদম এগিয়ে এসে একটু দূরত্ব রেখে দাঁড়ালো। তারপর মাথাটা সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, ওই যে বেবি প্ল্যানিং। হৃদির চোখে আগুন যেন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, ভেবেছি তো 1 ডজন বাচ্চা পয়দা করব। আর এগুলো দিয়ে আপনার সব চুল ছিঁড়ে টাক বানিয়ে আমি ঢোল বাজাবো। অসভ্য ডাক্তার। কথাটা বলেই হৃদি দুপদাপ পা ফেলে চলে গেল। আর হতভম্ব সৌহার্দ্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল হৃদির যাওয়ার পথের দিকে। চলবে? কেমন লাগলো গল্পটা? অবশ্যই জানাবেন।